শওকত মিয়ার বিরিয়ানির দোকান ছিল। লোকেরা খুব তৃপ্তি করে ওনার বিরিয়ানি খেত। বাহ সৈকত ভাই, কি স্বাদ! ধন্যবাদ ধন্যবাদ। বিরিয়ানির স্বাদ ভালো ছিল, এই জন্য ওদের রোজগারও ভালো হতো। শওকত মিয়া প্রতি মাসে 20,000 টাকা নিজের মায়ের হাতে তুলে দিত। বাবা, এখন যখন তোর রোজগারও ভালো হচ্ছে, আমি ভাবছিলাম যে তোর বিয়েই দিয়ে দিই। আর কতদিন অবধি আমি একা ঘরের আর পরিবারের ব্যবসা সামলাবো বল? তোর বিয়ের পর নদীমেরও বিয়ে করাতে হবে না? আরে মা, আমি তো এখনো বাচ্চা, তুমি প্রথমে দাদার বিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে মা, তোমার যে মেয়েকে পছন্দ আমি তাতেই রাজি। এ তো খুশির খবর, তোমার থেকে আমি এটাই আশা করেছিলাম সৈকত। শওকতের মা ওর জন্য একটা মেয়ে খুঁজে নিল, সানা। সানা শিক্ষিত ছিল আর খাবারও সুস্বাদু বানাতো। কিছু মাস পর শওকত আর সানার বিয়ে হয়ে গেল, আর তারপর সানা সংসারের সমস্ত কাজ সামলে নিল। মা, তোমার হাতের খাবারের স্বাদই আলাদা। হ্যাঁ বৌদি, কিন্তু বিরিয়ানিতে দাদার হাত কেউ ধরতে পারবে না। হ্যাঁ, সে তো ঠিক। এটা তো তখন জানা যাবে যখন আমি ওনার হাতের বিরিয়ানি খাবো। দাদা, আজকে সবার জন্য বিরিয়ানি নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসবো। শওকতের বিরিয়ানি বিখ্যাত ছিল। যখনই ও বিরিয়ানি বানাতো, বিরিয়ানির গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়তো আর লোকেরা আকৃষ্ট হয়ে চলে আসতো। আরে ভাই, বিরিয়ানি তৈরি হয়ে গেছে নাকি? না দাদা, এখনো 10 মিনিট লাগবে। ঠিক আছে ঠিক আছে, আমি এখানেই থাকবো। গ্রাহকরা তো শওকতের বিরিয়ানির অপেক্ষাই করত। এই অবধি সবকিছু ভালোই চলছিল। এই আমজাদ মিয়া আমার হাতে বানানো ব্যবসা খেতে বসেছে, আমাকে কিছু তো করতেই হবে। আমিও দাম কমিয়ে দেবো। শওকত বিরিয়ানির দাম কমিয়ে 80 টাকা করে দিল। প্রতিদিন তো এই দোকান থেকে বিরিয়ানি খায়, চল আজকে ওই নতুন দোকান থেকে খায়। ঠিক আছে। অনেক গ্রাহক শুধু নতুন স্বাদের জন্য আমজাদের দোকানে যেতে লাগলো। কিন্তু আমজাদের হাতে আলাদাই জাদু ছিল। একবার যে ওর বিরিয়ানি খেত, সে ওর দোকানে আবার আসতো। কালকে যে বিরিয়ানি খেয়েছিলাম আজকেও সেটাই খাবো। হ্যাঁ নিশ্চয়ই, ওই বিরিয়ানিটাকে কেউ ভুলতে পারবে না। আস্তে আস্তে শওকতের গ্রাহক কমতে শুরু করলো। হয়তো এটা কিছু সময়ের জন্য। আমজাদের দোকান নতুন, তাই লোকেরা ওখানে বিরিয়ানি খেতে যাচ্ছে। কিছুদিন পর আমার গ্রাহক ফিরে আসবে। শওকত নিজেই নিজেকে এটা বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ব্যবসায় লস ওকে চিন্তায় ফেলে দিয়েছিল। এখন বাড়িতেও ও সবসময় চিন্তিত থাকতো। কি হয়েছে শওকত, তুই কি নিয়ে এত ভাবছিস? কি আর বলবো মা, আমার দোকানের সামনে আরো একটা বিরিয়ানির দোকান হয়েছে। আস্তে আস্তে আমার সমস্ত গ্রাহক ওখানেই যাচ্ছে। এইরকম চলতে থাকলে একদিন আমাকে দোকান বন্ধ করে দিতে হবে। এরকম কিচ্ছু হবে না বাবা, ওপরওয়ালা আছে তো, হয়তো এটা কদিনেরই ব্যাপার। আমিও এটাই আশা করছি মা। শওকত চিন্তায় ছিল, আর এই কথাটায় পুরো পরিবারের খারাপ লাগছিল। ওই রাতে সানা শওকতের পুরো ব্যাপারটা জানলো। যদি দামের জন্যই গ্রাহক অন্য দোকানে যাচ্ছে, তাহলে আমরা যদি দাম কম করে দেখি। আমরা কি করে দাম কমাবো সানা? বিরিয়ানি 1 প্লেট বানাতেই 50 টাকা লাগে, আর আমি 80 টাকায় বিক্রি করছি, মানে শুধু 30 টাকার লাভ। যদি এটাও কমিয়ে দিই, তাহলে সংসার খরচ কিভাবে চালাবো? তাহলে কি আমরা বিরিয়ানি বানানোর জিনিসপত্র সস্তায় কিনতে পারি না? বিরিয়ানিতে সব থেকে দামি হলো চাল, সম্ভবত বাসমতি চাল। কিভাবে সস্তায় পাবো? এবার আমি বাসমতি চালকে প্লেন চালের সঙ্গে বদলাতে তো পারবো না। আমরা যদি বাসমতি চালের জায়গায় অন্য কোনো জিনিস ব্যবহার করি তখন? তার মানে? ম্যাগি। ম্যাগির অনেক ধরনের সুস্বাদু জিনিস হয়। যদি আমরা ম্যাগির বিরিয়ানি বানাই, তাহলে আমাদের খরচাও কম হবে। ম্যাগি বিরিয়ানি? এটা তো প্রথমবার শুনলাম। এখনকার যুগে আলাদা জিনিসই বিক্রি হয়, একবার চেষ্টা করেই দেখা যাক না? ঠিক আছে, আর এমনি তো কিছু তো হচ্ছে না, তাহলে ওটাই করা যাক।
পরের দিন শওকত প্রতিদিনের মতো বিরিয়ানি বানালো, আর এইবার ও বাসমতি চালের বদলে ম্যাগি দিল। ম্যাগির বিরিয়ানি তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, আর ওর খরচও কম ছিল। এই জন্য শওকত ও দাম 50 টাকা করে দিল। বাইরে বড় বোর্ড লাগিয়ে দিল, ম্যাগি বিরিয়ানি 50 টাকা। এই ম্যাগি বিরিয়ানিটা আবার কি? ম্যাগি জানি আর বিরিয়ানিও জানি, কিন্তু ম্যাগি বিরিয়ানি আজ অব্দি তো খাইনি। চল আজকে ওটাই খাই। হ্যাঁ হ্যাঁ। ম্যাগি বিরিয়ানির নাম পড়ে অনেক গ্রাহক ওর বিরিয়ানি খেতে পৌঁছলো। বাহ বাহ, খুব সুস্বাদু। এইরকম ম্যাগি বিরিয়ানি আমি কোনোদিনও খাইনি। তার কারণ একটাই যে এটা ম্যাগি নয়, ম্যাগি বিরিয়ানি। বাহ ভাই, এইরকম স্বাদ কোথাও পাইনি। ধন্যবাদ ধন্যবাদ। লোকেরা শওকতের বিরিয়ানি খুব পছন্দ করছিল। ওই দিন শওকতের দোকানে গ্রাহকদের ভিড় লেগে থাকলো। ভাই, ম্যাগির বিরিয়ানি তো চালের বিরিয়ানির থেকেও বেশি সুস্বাদু। আজ থেকে আমরা প্রতিদিন ম্যাগি বিরিয়ানি খাবো। শওকত খুশি মনে বাড়ি ফিরল ও ওই খুশির খবর নিজের স্ত্রীকে বলল, আর ও খুশি হয়ে গেল। ওই মাসে শওকতের অনেক ভালো রোজগার হলো। মাসের শেষে শওকত নিজের মাকে 40,000 টাকা দিল। এত? হ্যাঁ মা, সানার ম্যাগি বিরিয়ানির আইডিয়া কাজ করেছে, দ্বিগুণ রোজগার হচ্ছে। আরও একবার শওকত খুশি থাকতে লাগলো। ওর সমস্যার সমাধান হয়ে গেছিল, কারণ ওর রোজগার বাড়তে লাগলো। ম্যাগি বিরিয়ানি বিখ্যাত হয়ে গেছিল। আব্দুল মিয়ার মৃত্যুর পরে ওনার 3 সন্তান অনাথ হয়ে গেল। এখন ওদের মাথার ওপর বাবার ছায়া নেই। এখন কি হবে? আমাদের সংসার কিভাবে চলবে? দুজন মেয়ের বিয়েও দিতে হবে। হে আল্লাহ, কিছু তো সাহায্য করো। মা, এখন আমাদের বাইরে বেরিয়ে কাজ করতে হবে। কিন্তু তুই কি কাজ করতে পারবি? আমি তো শুধু একটাই ভালো কাজ পারি, সেটা হলো খাবার বানানো। আমরা একটা বিরিয়ানির দোকান দিলে কেমন হয়? কিন্তু তাতে তো অনেক টাকা লাগবে দিদি। টাকার কথা ভেবো না, আমার গয়নাগুলো কবে কাজ আসবে। আর একবার সবকিছু ঠিক হয়ে গেলে তোমরা সবাই মিলে ছাড়িয়েন। কিন্তু মা, বাবা ওগুলো তোমার জন্য কিনেছিল। বাবু, আমার প্রথম দায়িত্ব হলো তোমরা। গয়না নিয়ে কি করব? ওগুলো তো আবার বানাতে পারবো। ঠিক আছে। শেফালি ওর মায়ের গয়না নিয়ে নিল আর বন্ধক দিয়ে 20,000 টাকা পেল। টাকা দিয়ে ওরা একটা ছোট্ট ঠেলা গাড়ি কিনলো, আর 3 ভাই বোন মিলে ওই ঠেলা গাড়ি নিয়ে কাজ করত। নিয়ে যাও গরম গরম বিরিয়ানি, এত ভালো খেতে যে আঙুল চাটতেই থাকবে। নিয়ে যাও গরম গরম বিরিয়ানি। অনেক লোক ওদের দোকানে বিরিয়ানি খেলো, আর সবার ওর বিরিয়ানি খুব ভালো লাগলো। বা দারুণ বিরিয়ানি, আমরা এত ভালো বিরিয়ানি কোনো দিনই খাইনি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বিরিয়ানি। ধন্যবাদ দাদা, এটা আমাদের মায়ের রেসিপি, আমাদের মায়ের স্পেশাল বিরিয়ানি। দারুণ খেতে। আর কিছুদিনের মধ্যেই ওদের দোকান ভালো চলতে লাগলো, লোকের ভিড় করতে লাগলো। আমায় 2টো বিরিয়ানি পার্সেল করে দিও। ঠিক আছে। আমাকেও দাও। এখন আর নবীনকে লোকজনদের ডাকতে হয় না। দোকানে এত ভিড় হতো যে 3 জন ভাই বোন মিলে অর্ডার নিত। এই নিন আপনার অর্ডার। এটা আপনার। এটা আপনার। 1 মাস পরে শেফালিও রোজগার করা টাকা গুনছিল। এই নাও মা, এই মাসে লাভ 20,000 টাকা। কি? তুমি ঠিক শুনেছ, 20,000 টাকা। এতগুলো টাকা? আমাদের বিরিয়ানির লোকেদের খুব ভালো লেগেছে। দোকানে সবসময় খরিদ্দারের ভিড় থাকে মা। হে আল্লাহ, তোমার অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাদের সন্তানদের সফল করেছো। ধন্যবাদ মা। পরের মাসে তোমার গয়না আমি ছাড়িয়ে নেব ইনশাআল্লাহ। আজ শেফালির পরিবার সবাই খুব খুশি ছিল। ওর বাবার মৃত্যুর পরে প্রথমবার ওদের বাড়িতে কিছু ভালো হচ্ছিল। 3 ভাই বোন নিজেদের পরিশ্রম চালিয়ে গেল আর অনেক গুণ বেশি লাভ করতে থাকলো। এই সব কিছু আমাদের 3 জনের মিলমিশের কারণে হচ্ছে। একদম দিদি। আর আমরা সবসময় মিলেমিশেই থাকবো। হ্যাঁ, সব সময়। কিছু মাস পরে ওরা ঠেলা গাড়ি থেকে হোটেল খুলে ফেললো। নবীন কাউন্টারে বসতো, শেফালি আর সানা বিরিয়ানি বানাতো। নবীন ভাই সেই একই ঠেলাঠেলি গাড়ির মতো। হ্যাঁ, এটাই তো আমাদের মায়ের রেসিপি। দাদা, রান্না কোনোদিনও বদলাবে না।
লোকজন সবসময় ওদের বিরিয়ানির প্রশংসা করত। আস্তে আস্তে ওরা পার্টির ক্যাটারিং এর কন্ট্রাক্টও পেতে থাকলো। ভাই, আমার বাড়িতে কাল একটা পার্টি আছে, 9 জনের বিরিয়ানি চাই। হ্যাঁ, একদম পেয়ে যাবেন। এখানে যেমন খায় সেই রকম যেন ভালো খেতে হয়। নিশ্চয়ই সেই রকমই খেতে হবে, আপনি চিন্তা না করে অর্ডার দিয়ে যান। 3 ভাই বোন খুব খুশি ছিল যে ওদের ব্যবসা বড় হচ্ছিল। তারপর একদিন কি হলো, এই অর্ডারটা এখনো গেল না? ওই কাদের বাবুর বাড়িতে গিয়েছিল, কিন্তু কোনোভাবেই বিয়ে ভেঙে গেছে, তাই এখন খাবার যাবে না। হে আল্লাহ, একদম ঠিক হয়নি। তুমি এক কাজ করো, ওই খাবারগুলো গরিবদের খাইয়ে দাও, অন্তত পক্ষে আশীর্বাদ তো পাবে। ঠিক আছে দিদি। ওর বড় দিদির কথা মতো নবীন সব বিরিয়ানি ভিখারিদের খাইয়ে দিল। কিন্তু ওর ইচ্ছা ছিল না। যখন ও হোটেলে ফিরল তখন সানা ওখানেই ছিল। দিদি কোথায়? ও তো বাড়ি গেছে। আমি বুঝতে পারছি না যে দিদি এত বিরিয়ানি গরিবদের দিতে কেন বলল। কি বলছো তুমি? সানা, দিদি আজ কাদের বাবুর বাড়িতে গিয়েছিল। ওরা 300 জনের বিরিয়ানি অর্ডার দিয়েছিল, কিন্তু কোনো কারণে ওনাদের বাড়ির বিয়ে ভেঙে গেছে, তাই বিরিয়ানিও বেঁচে গেছিল। আমি ভেবেছিলাম আমরা ওই বিরিয়ানি বিক্রি করে দেবো। তখন দিদি বলল সব বিরিয়ানি গরিবদের দিয়ে দাও। এটা তো ঠিকই হলো না, আমরা ওই বিরিয়ানি বিক্রি করেও টাকা রোজগার করতে পারতাম। হ্যাঁ নিশ্চয়ই, আমাদের দিদি খুব ভালো মনের মানুষ। সেই জন্য ও হয়তো ভেবেছে যে যখন আমরা বিরিয়ানির টাকা পেয়ে গেছি তখন বিরিয়ানিও গরিবদের দিয়ে দেওয়াই ভালো। কিন্তু দ্বিগুণ লাভ করার চিন্তায় হয়তো মাথায় আসেনি। হতে পারে। তখনই শেফালি ওখানে আসে আর সানা আর নবীন ওদের আলোচনা বন্ধ করে দিল। বিরিয়ানি গরিবদের দিয়ে দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। অন্তত পক্ষে কাদরি বাবুর আশীর্বাদ পাক, এখন ওনার আশীর্বাদের অনেক দরকার। হ্যাঁ। সানা আর নবীন ওদের দিদির সিদ্ধান্তে রাজি ছিল না। যাক, ওদের ব্যবসা চলতে থাকলো। ওরা আরো বড় বড় অর্ডার পেতে থাকলো। ওদের হোটেলও ভালো চলছিল। তারপর কিছু মাস পরে আরেকটা অর্ডার ক্যান্সেল হয়ে গেল। নবীন, আনসারি বাবুর অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, তুমি এইসব বিরিয়ানি গরিবদের দিয়ে দাও। ঠিক আছে দিদি। নবীন হ্যাঁ তো বলে দিয়েছিল, কিন্তু ওর ইচ্ছে ছিল না। বড় দিদি বাড়ি যাওয়ার পরে সানা আর নবীন কথা বলতে থাকলো। আমরা কি বিরিয়ানি বিক্রি করতে পারি না? এখন তো রাত 10টা বাজে, এখন কি আর কি কোনো খরিদ্দার আসবে? একটা কাজ করি, এটা ভেতরে রেখে দিই, কালকে এটাই বিক্রি করব। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। 2 ভাই বোন মিলে ওই বিরিয়ানি লুকিয়ে রাখলো। পরের দিন ওরা প্রথমে ওই বিরিয়ানি বিক্রি করলো, আর ওরা দুজন খুব খুশি ছিল, কারণ দ্বিগুণ লাভ হচ্ছিল। আর শেফালি এই কথা জানতো না। তারপর থেকে যখনই কোনো অর্ডার ক্যান্সেল হতো, সানা আর নবীন পরের দিন ওটা হোটেলে বিক্রি করত। এই ঘটনা অনেক মাস ধরে চলতে থাকলো। একদিন এই বাসি বিরিয়ানি একজন রেগুলার খরিদ্দারকে দেয়া হলো। নবীন ভাই, কিছু তো গন্ডগোল আছে, বিরিয়ানি আর তেমন খেতে নেই। এটা কি করে হতে পারে ভাই? আমরা তো বরাবর একই বিরিয়ানি বানাই। ঠিক আছে। আস্তে আস্তে সব খরিদ্দাররা বিরিয়ানিতে গন্ডগোল বুঝতে পারল, আর ওদের এটা খেতে ভালো লাগছিল না। হঠাৎ করে ওদের হোটেলে খরিদ্দার কমে গেল। তখনই শেফালি ভাবতে থাকলো, হঠাৎ করে এমন কি করে হয়ে গেল? আমাদের খরিদ্দার কমে গেল কি করে? এইভাবে চলতে থাকলে কিভাবে হবে? নবীন ওর ভুল বুঝতে পারল। ওর দিদির কাছে কাঁদতে থাকলো। আমার দোষ, আমি আর সানা দিদি মিলে খরিদ্দারকে বাসি বিরিয়ানি খাইয়েছি। কি? নবীন ওর দিদির সামনে সব ভুল স্বীকার করে নিল। এটা তুই কি করলি? বেশি লাভ করার চক্করে ব্যবসায় খারাপ করে দিলি। এবার আমরা গ্রাহককে কি করে ফেরত আনবো? আমাদের ক্ষমা করে দাও দিদি। আমরা জানতাম না যে এরকম কিছু হবে। তোমার লোভের জন্য সবকিছু শেষ হয়ে গেল। 3 জন ভাবতে লাগলো যে ওরা এখন কি করবে। তারপর পরের দিন শেফালি একটা উপায় পেল। শেফালি একটা বোর্ডে লিখল, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুলের জন্য আপনাদের বিরিয়ানি খেতে হয়েছে, আমরা লজ্জিত। সেই জন্য আগামী 1 সপ্তাহ ধরে আমরা সবাইকে বিনা পয়সায় বিরিয়ানি খাওয়াবো। এই বোর্ডটা শেফালি হোটেলের বাইরে টাঙিয়ে দিল। কাস্টমাররা বোর্ড পড়ে ফ্রিতে বিরিয়ানি খাওয়ার জন্য হোটেলে এলো। আর আবার একবার ওদের টাটকা বিরিয়ানির স্বাদ ভালো লাগতো। এটা তো একেবারে আগের মতো।
হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগলো। যদি ওদের 1 সপ্তাহ ফ্রিতে বিরিয়ানি খাওয়াতে হলো, কিন্তু ওদের সমস্যার সমাধান হয়ে গেল। ওদের খরিদ্দাররা ফিরে এলো, আর সানা আর নবীন বুঝতে পারলো যে লোভ বাজে জিনিস। আবার একবার আম্মির বিরিয়ানি চলতে থাকলো। রিয়া ওর কলেজের প্রথম দিন নিজের সিটে একা একা বসে নিজে টিফিন খাচ্ছিল। কলেজের প্রিন্সিপালের মেয়ে নয়না ও 2 বান্ধবীর সাথে রিয়ার কাছে আসে। নয়না ভীষণ অহংকারী মেয়ে ছিল, আর ক্লাসে সবাই ওকে ভয় পেত। এই মেয়ে, নতুন নাকি? হ্যাঁ, আজ আমার প্রথম দিন। টিফিনে কি আছে তোর? ম্যাগি। নয়না ও টিফিনটা নিয়ে খেতে শুরু করে। অর্ধেক টিফিন খেয়ে ও বলে, তোর মার তো বিরিয়ানির দোকান আছে তাই না? ম্যাগি এত বাজে বানিয়েছে, তাহলে বিরিয়ানি কত বাজে বানায়? হ্যাঁ। মায়ের সম্পর্কে এরকম কথা শুনে রিয়ার একদম ভালো লাগেনি, আর ও নয়নাকে জবাব দিল, অর্ধেক টিফিন খেয়ে নিলে আর এখন বলছো আমার মা ভালো খাবার বানায় না? কারণ মায়ের সম্পর্কে এসব কথা বলা উচিত নয়। আজকের আশা মেয়েটা নয়নাকে উল্টে জবাব দিল। এটাও সহ্য করতে পারল না, আর দুজনের মধ্যে কথা কাটাকাটি হলো। নয়না রিয়াকে জোরে ধাক্কা মারল, আর রিয়ার শরীরে দাগ হয়ে গেল। সেদিন বাড়ি ফিরতেই রিয়ার মা ও শরীরের দাগগুলোর কথা জিজ্ঞেস করলো, আর রিয়া মাকে সব বলে দেয়। আমি কাল প্রিন্সিপালের সাথে কথা বলবো। ওই মেয়েটা প্রিন্সিপালের মেয়ে হয়েছে তো কি হয়েছে, এরকম যা ইচ্ছে করবে নাকি? পরের দিন সকালে রিয়া আর ওর মা প্রিন্সিপালের কাছে গেল। প্রিন্সিপাল মানতে রাজিই হলো না যে ওর মেয়ে নয়না এরকম করতে পারে। উল্টে তিনি রিয়াকে মিথ্যেবাদী বানানোর চেষ্টা করলেন। রিয়া মন খারাপ করে ক্লাসে চলে গেল, আর ওর মা নিজের দোকানে। আজ আবার কিছু করেছে তোর সাথে ওই মেয়েটা? হ্যাঁ মা, যখন টিফিন খেতে বসলাম তখন সবাইকে আমার টিফিন নিয়ে বাজে কথা বলছিল, আর সবাই আমাকে দেখে হাসছিল। শোনা, কাল আমি তোর পুরো ক্লাসের জন্য ভালো করে বিরিয়ানি বানিয়ে পাঠাবো। রিয়া আর ওর মা দুজন দুজনকে দেখে হাসতে লাগলো। ওদের হাসিতে একটা রহস্য লুকিয়েছিল, একটা জাদুর রহস্য। পরের দিন রিয়া স্কুলে পৌঁছতেই সবাই ওর ব্যাগ থেকে বিরিয়ানির গন্ধ পেল। অনেকেই ওকে জিজ্ঞেস করলো, এত ভালো সুগন্ধ ওর ব্যাগ থেকে বেরোচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আর সবাইকে বিরিয়ানি খাওয়াবো। আমার মা পুরো ক্লাসের জন্য বিরিয়ানি পাঠিয়েছে। লাঞ্চ ব্রেকের পর সবাই রিয়ার কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ল। সবাই মিলে খুব আনন্দ করে রিয়ার মায়ের হাতের বিরিয়ানি খেলো। এবার হবে মজা। বিরিয়ানি তো খেলো, এখন বিরিয়ানির জাদুর সময়। লাঞ্চ ব্রেকের পর সব স্টুডেন্টসরা ক্লাসে বসেছিল। নয়না হঠাৎ করে বেঞ্চে উঠে বাঁদরের মতো নাচতে লাগলো। নয়না আর ওর বন্ধুরা যারা রিয়াকে নিয়ে হাসাহাসি করেছিল, সবাই নিজের বেঞ্চের ওপর উঠে বাঁদরের মতো নাচতে লাগলো। কি করছো তোমরা তিনজন? এক্ষুনি নিচে নামো, বেরিয়ে যাও আমার ক্লাস থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। ক্লাসের সবাই নয়না আর ওর বান্ধবীদের দেখে হাসতে লাগলো। নয়নাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। পরের দিন লজ্জায় নয়না কারোর সাথে চোখ তুলে কথা বলতে পারছিল না। রিয়ার ওপর প্রচন্ড রাগ হলো, আর এখনও রিয়ার ওপর প্রতিশোধ নিতে চাইছিল। এই রিয়াটাকে তো আমি এমন মজা দেখাবো না, ওকে এই ক্লাস থেকে যদি বার না করে দিই তাহলে আমার নাম নয়না নয়। কয়েকদিন পর নয়না রিয়াকে ফোন করলো। হ্যালো রিয়া, তুমি কাল কলেজে আসবে? হ্যাঁ, আমি কলেজে যাব। কেন? আসলে তোমার মায়ের হাতের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, খুব টেস্টি হয়েছিল সেদিন। তুমি চাইলে আমি তার জন্য টাকা দিয়ে দেবো, একটু বেশি করে নিয়ে এসো। আমি আমার বাবাকেও খাওয়াতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, কেন আনবো না। কাল আমি টিফিনে তোমার আর স্যারের জন্য বিরিয়ানি নিয়ে আসবো। রিয়া আর ওর মায়ের কিছু গন্ডগোল তো মনেই হচ্ছিল, তাই রিয়ার মা আবার জাদু বিরিয়ানি বানালো আর রিয়ার হাতে পাঠিয়ে দিল। এসে গেছো তুমি? আমার তো আর তর্সই ছিল না। চলো বাবাকে দিয়ে আসি। কিন্তু প্রিন্সিপাল স্যার তো এখন মনে হয় মিটিংয়ে আছেন। এত ভালো বিরিয়ানি খেলে উনি নিজের মিটিং নিজেই ক্যান্সেল করে দেবেন। তুমি নিজের হাতে বিরিয়ানি দিও ওনাকে।
ওনারও তো জানা প্রয়োজন তোমার বিরিয়ানির জাদুর ব্যাপারে। যাও, ওনাকে বাইরে ডেকে আনো। রিয়া প্রিন্সিপালের কেবিনের ভেতর ওনাকে ডাকতে যায়। নায়না সুযোগ বুঝে ওর বাবার বিরিয়ানিতে পেট খারাপ করার ওষুধ মিশিয়ে দেয়। প্রিন্সিপাল তখন নায়নাকেও ভেতরে ডাকে। কি হলো নয়না মা? তুমি তো জানো আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি শুধু এই বিরিয়ানিটা 1 চামচ খেয়ে দেখো, তুমি সব বুঝতে পারবে। দারুণ সুস্বাদু বিরিয়ানি, আমিও খেয়েছি। আমি চাই যে তুমি রিয়ার মায়ের হাতের বিরিয়ানি খাও। প্রিন্সিপাল বিরিয়ানি টেস্ট করে আর ভীষণ খুশি হয়। প্রিন্সিপাল স্বাদ উপভোগ করতে করতে বিরিয়ানি খায়। নায়না অপেক্ষা করে থাকে যে কিছু একটা গন্ডগোল হোক, কিন্তু ওর বাবা তো আনন্দ করে বিরিয়ানি খাচ্ছিল। বাহ মা, বিরিয়ানি তো সত্যিই খুব সুস্বাদু হয়েছে। বাহ রিয়া, তোমার মাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিও। বাবা, তোমার কিছু হচ্ছে না? আমি তো শুধু এই বিরিয়ানিকে ভালোবেসে ফেলেছি মনে হচ্ছে। এরকম বিরিয়ানি আমি তো আজ পর্যন্ত কোনোদিন খাইনি। কি হলো, খাও, এসো এসো। নায়না না করা সত্ত্বেও প্রিন্সিপাল ওকে 2 চামচ বিরিয়ানি খাইয়ে দেয়। নায়নার পেটে যন্ত্রণা শুরু হয়ে যায় আর ও বাঁদরের মতো চুলকাতে শুরু করে। বাপরে, আমার এসব কেন হচ্ছে? এটা তো বাবার হওয়ার কথা ছিল। নায়না দৌড়ে টয়লেটে চলে যায়। ফিরে এসে আবার বাঁদরের মতো চুলকাতে চুলকাতে কিছু বলে। পেট খারাপ করার ওষুধটা তো তোমার জন্য মিশিয়ে দিয়েছিলাম আমি। আমার উপর প্রতিক্রিয়া হচ্ছে কেন? তোমার মিটিং নষ্ট করতে চেয়েছিলাম। এখানে আমার পেটে গন্ডগোল হয়ে গেছে। নায়না টয়লেটে যাওয়া আসা করতে করতে সব সত্যি কথা বলে ফেলে। আমি সব সময় তোমার প্রিন্সিপাল হওয়ার সুযোগ নিতাম। তুমি কখনো বুঝতেই পারোনি যে তোমার মেয়ে কতটা চালাকি করতে পারে। নায়না জাদু বিরিয়ানির জন্য সব সত্যি কথা বলে ফেললো, বিরিয়ানি থেকে শুরু করে নিজে চালাকি পর্যন্ত। এই শুনে প্রিন্সিপাল রেগে আগুন হয়ে যায় আর নায়নার উপর চিৎকার করতে লাগেন। প্রিন্সিপাল রিয়ার কাছে ক্ষমা চান আর ওকে ক্লাসে যেতে বলেন। রিয়া হাসতে হাসতে নিজের ক্লাসে চলে যায় আর প্রিন্সিপাল নিজের মেয়ের ক্লাস নিতে থাকে। বিদ্যা আর মনোজের বিয়ের বার্ষিকী ছিল। ওদের বিয়ের 1 বছর হয়ে গেছিল। আজকের দিনে অন্তত ভালো কিছু রান্না করতে। এটা কি পাতলা স্বাধীন খাবার বানিয়েছো? এর থেকে ভালো হতো আমি কোনো হোটেলে গিয়ে খাবার খেতাম। আমি অনেক চেষ্টা করেছি আজ ভালো খাবার বানানোর। তুমি শুধু চেষ্টাই করো, কখনো বানাবে না খাবার। ওগো, আমায় ক্ষমা করে দাও, আমি এক্ষুনি কিছু বানিয়ে আনছি। ছাড়ো তুমি বিদ্যা, আমি না খেয়ে শুয়ে পড়বো। এমন করো না, দয়া করো। পরের দিন সকালে মনোজ অফিসের জন্য তৈরি হচ্ছিল। তখন বিদ্যাকে বলল, আজ খাবার বানাবে না তুমি, এমনিতেই ভাগাড়ে ফেলে দিতে হয় তোমার বানানো খাবার। আর আজ তো প্রিয়াঙ্কা আর আমি বাইরে যাচ্ছি খাবার খেতে। বিদ্যা মনমরা হয়ে বসেছিল। ওর শাশুড়ি এসে ওর সাথে কথা বলতে থাকে। শাশুড়ি মা, আমি সত্যি চেষ্টা করি ভালো খাবার বানানোর, কিন্তু মনোজ ওর কখনো আমার রান্নায় খুশি হয় না। এতে তোমার কোনো অপরাধ নেই। ও কি করে জানবে এক মহিলার কত রকমের কাজ থাকে? ওর তো এটাই মনে হয় যে মহিলারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু রান্নাই করে। বিদ্যা আর তার শাশুড়ি রান্না করতে শুরু করে দিল। মনোজ ওই দিন অফিস থেকে বাড়ি ফিরল না। বিদ্যা আর তার শাশুড়ি মনোজের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল। মনোজ পরের দিন রাতে ফিরল। মনোজ বাবা, এমন বিনা বলে তুমি কোথায় চলে গেছিলে? প্রিয়াঙ্কার সাথে ছিলাম, আমরা রাতের খাবার বাইরেই খেয়েছি, এই জন্য আবার দেরি হয়েছে। আর আমি ঘরে আসবোই বা কি করতে? খাবার তো আমি ওর সাথেই খেয়ে নিয়েছি। মনোজ ঘরে গিয়ে শুয়ে পড়ল। বিদ্যা রান্নাঘরে বসে কাঁদছিল আর ওর শাশুড়িও চোখে জল নিয়ে ওর কাছে আসলো। বৌমা, আমাকে ক্ষমা করে দিও, আমারই লালন পালনে কোনো ত্রুটি হয়ে গেছিল। যেই ছেলেটা
এমন নির্লজ্জ আর চরিত্রহীন হয়ে গেছে। হে ভগবান, কি করি আমি এই ছেলের? এ আমাদের গুরুত্ব কবে বুঝবে? হে অন্নপূর্ণা মা, আপনি কোনো আশীর্বাদ দিন, যাতে আমার স্বামী আমার রান্নায় সন্তুষ্ট হয়ে যায় আর আমাকে ছেড়ে অন্য কোথাও না যায়। বিদ্যার ওভেনের সামনে একটা মশলার কৌটো চলে আসে আর ওভেন থেকে আওয়াজ বেরোতে শুরু করে। বিদ্যা, খাবারে এই মশলা শুধু 1 চিমটে দাও আর অন্নপূর্ণা মায়ের জাদু দেখো। বিদ্যা আর মনোজের মা হাত জোড় করে ওভেনের থেকে জাদুই মশলা নিয়ে নেয়। বিদ্যা খুশি খুশি খাবার বানাতে শুরু করে আর তার সুগন্ধে ওর শাশুড়িও খুব খুশি হয়ে যায়। রাতে মনোজ অনেক দেরি করে বাড়িতে ফিরল আর এসেই বলল, আমি কিছুদিনের জন্য অফিস থেকে বাইরে ট্রিপে যাচ্ছি, বুঝলে? কাল সকালে তাড়াতাড়ি বেরোতে হবে, আর তাই এখন আমি শুতে যাচ্ছি। কিন্তু মনোজ, খাবার? আমি তো খাবার খেয়ে নিয়েছি। আমি কাল ভোরে 5টায় বেরোতে হবে, তাই আমি তখনই কিছু খেতে পারবো না। বিদ্যা আর মনোজের মা উদাস হয়ে যায়। ওরা ভেবেছিল আজ অবশেষে মনোজ ওদের হাতের খাবার খেয়ে খুশি হয়ে যাবে। পরের দিন সকালে বিদ্যা আর মনোজের মা ঘুম থেকে ওঠার আগেই মনোজ বেরিয়ে যায়। এখনো ওদের জাদুই মশলার গুণ দেখার জন্য 1 সপ্তাহ অপেক্ষা করতে হতো। রাতের অবশিষ্ট খাবার বিদ্যা নিজের প্রতিবেশীদের একটু একটু করে দিয়ে দেয়। বিদ্যা, এটা কোনো হোটেলের খাবার দিয়েছো তুমি? আমার বাচ্চারা তো নিজের আঙুল পর্যন্ত খেয়ে নিচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, একদম। আমি তো এত সুস্বাদু খাবার আজ পর্যন্ত খাইনি বিদ্যা বোন। এটা কোনো হোটেলের নয়, আমার নিজের হাতের বানানো খাবার। আমার শুনবে, তুমি একটা হোটেল খুলে নাও, লোকেদের লাইন পড়ে যাবে। একদম খুলেই ফেলো হোটেল বিদ্যা, গ্রামবাসী হাত চেটে খাবে তোমার খাবার। বিদ্যা খুশি হয়ে নিজের শাশুড়িকে সব কথা বলতে আসে। দুজনে হাসতে হাসতে কথা বলতে থাকে। এখন বিদ্যা যখনই খাবার বানাতো, পুরো গ্রাম তার গন্ধে খুশি হয়ে যেত। কত লোক ওর বাড়িতে খাবারের স্বাদ নিতে আসতো আর সবাই এটাই বলতো যে ওর একটা হোটেল খোলা উচিত। অবশেষে শাশুড়ি বৌমা ভাবলো যে ঘরের বাইরে একটা ছোট্ট দোকান দিতে পারে। ওরা 2 দিনের মধ্যেই একটা দোকান খুলে ফেললো আর দোকানে গ্রামবাসীদের লাইন লাগতে শুরু করলো। মা, মনোজ গিয়েছে 1 সপ্তাহ হয়ে গেল, আজ ফিরে আসছেও, আমাদের হাতের খাবার খাবে আর কত খুশি হয়ে যাবে। আমি তো ওনার জন্য কত অপেক্ষায় বসে আছি। হ্যাঁ বৌমা, আমিও সেই সময়ের অপেক্ষায় আছি, যখন মনোজ ঘরে ফিরবে আর খাবার খেয়ে তোমার প্রশংসা করবে। মনোজ ফিরে আসে আর কাঁদতে শুরু করে। বিদ্যা আর মনোজের মা ওর দিকে তাকিয়ে থাকে। তারপর মনোজ কিছুক্ষণ পরে কথা বলতে শুরু করে। আমায় ক্ষমা করে দাও বিদ্যা, মা, আমায় ক্ষমা করে দাও। কি হয়েছে তোমার? তুমি কেন ক্ষমা চাইছো? বাবা, কি হয়ে গেছে? মা, বিদ্যা, আমি কোনো ব্যবসার কাজে নয়, বরং প্রিয়াঙ্কার সাথে লুকিয়ে বিয়ে করতে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে ওর সাথে 1 সপ্তাহ থাকবো আর তারপর আমরা কোথাও দূরে গিয়ে বিয়ে করে নেব। নির্লজ্জ, তুই এমন ভাবলি বা কি করে? ওই প্রিয়াঙ্কা আমাকে ভালো খাবার খাওয়ানোর নামে সকাল দুপুর সন্ধ্যায় হোটেল থেকে খাবার আনিয়ে আমার পুরো ব্যাগ খালি করে দিয়েছে। আমার শরীরও খারাপ হয়ে যায়, তবুও আমাকে একবারও ঘরের খাবার খাওয়ায়নি। মা, আমি ওর সাথে 7 দিন ধরে নিরাশ হয়ে গেছি। আমায় ক্ষমা করে দাও বিদ্যা। আমরা ক্ষমা করব না। তুই কি ভেবেছিলি যে তুই যা খুশি করবি আর আমরা চুপচাপ তোকে ক্ষমা করে দেব? বিদ্যা কিছু না বলে শুধু কাঁদতে কাঁদতে দুজনের কথা শুনছিল। কিছুক্ষণ পর বিদ্যা বলল, আমি তোমার জন্য কি কি না করেছি মনোজ, আর তুমি এত সহজেই অন্য কাউকে বিয়ে করার কথা ভেবে নিলে। আমি আর কখনো তোমার রান্নার নিন্দা করব না বিদ্যা, শুধু আমার একবারের মতো ক্ষমা করে দাও। বিদ্যা আর মনোজের মা মনোজকে ধাক্কা মেরে ঘর থেকে বার করে দিল। আর যেতে যেতে মনোজ নিজের ঘরের বাইরের খাবারের দোকান লোকের লাইন দেখে অবাক হয়ে গেল। মনোজ নিজের বাড়ির সামনের দোকানের লাইন দেখে খাবার খাওয়ার কথা ভাবল আর খাবার খেয়ে অবাক হয়ে গেল।
এই খাবার যে ওর বউ বানিয়েছিল তা যে কোনো হোটেলের খাবারের থেকে ভালো ছিল। বিদ্যা আর ওর শাশুড়ি একসাথে এই জাদুই মশলার সাহায্যে গ্রামের অনেক বড় হোটেলের মালিক হয়ে গেল। আর মনোজ শহরে একা একা কোথাও বসে নিজের কপালকে দোষ দিতে থাকলো।